আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন টু গুগল আর্থ ইঞ্জিন নিয়ে। গুগল আর্থ ইঞ্জিন অ্যাজ ইউ অল নো একটা পাওয়ারফুল টুল, এটা ওয়েব বেসড টুল। আমরা এর আগে যেই সফটওয়্যারগুলোর কথা বলছি, ArcGIS বা QGIS, এগুলো হচ্ছে লোকাল টুল, আমাদের ডেস্কটপ ইনস্টল করে ইউজ করতে হয়। কিন্তু গুগল আর্থ ইঞ্জিন হচ্ছে ক্লাউড বেসড, সো এটার কম্পিউটিং পাওয়ার বেশি, কিন্তু এটার জন্য হাই স্পিড কানেকশনের দরকার পড়ে। তো ব্যাকগ্রাউন্ড যদি বলি আমরা, যা জিওস্পেশিয়াল প্যারাডাইম শিফট, যে জিওস্পেশিয়াল অ্যানালিসিস কোনখান থেকে কোথায় এসছে। ট্রেডিশনাল ওয়ার্কফ্লোতে কী হয়, আমরা ডাটা যেটা আছে জিওগ্রাফিক্যাল ডাটা, সেটা ডাউনলোড করি, তারপর সেটাকে ডেস্কটপে প্রসেস করি। ডেস্কটপে আমাদের র্যাম, সিপিইউ বা জিপিইউ দ্বারা প্রসেসিং হয়, যেটার কারণে লিমিটেড স্পিড থাকে এবং অনেক বটল নেক হয়, ডাটা ম্যানেজমেন্ট করতে সমস্যা হয়। কিন্তু ক্লাউড ওয়ার্কফ্লোতে আমরা সরাসরি ক্লাউডেই ডাটা প্রসেসিং করতে পারি, যেটার জন্য প্রসেসিং পাওয়ার গুগল থেকে প্রোভাইড করা হয়। ওদের সফটওয়্যারটা আমরা ইউজ করি, ওদের প্রসেসরটা আমরা ইউজ করি। এটার অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয় না। সাধারণত যেই জিআইএস যদি আমরা গ্লোবাল লেভেলে কাজ করতে যাই, তাহলে দেখা গেছে পেটাবাইটস অফ ডাটা আমাদের কাজ করতে হয় ওটা নিয়ে। সেটা আমাদের লোকাল স্টোরেজেও একটা ইস্যু, লোকাল প্রসেসরও একটা ইস্যু। সেই জায়গায় আমাদের ক্লাউড বেসড যেই সার্ভিসগুলো আছে, সেগুলা তারা আমাদেরকে স্টোরেজ প্রোভাইড করে এবং প্রসেসিং পাওয়ার প্রোভাইড করে, অ্যান্ড দিস ইজ অলমোস্ট ফ্রি অফ কস্ট। আমরা যদি নন কমার্শিয়াল লেভেল ইউজ করি, তাহলে এটাতে কোনো টাকা খরচ করতে হয় না। তো গুগল আর্থ ইঞ্জিন কী? এর ডেফিনিশন হচ্ছে ক্লাউড বেসড প্ল্যাটফর্ম ফর প্ল্যানেটারি স্কেল এনভায়রনমেন্ট ডাটা অ্যানালাইসিস। এটা প্যারালাল প্রসেসিং করতে পারে জিওস্পেশিয়াল ডাটা গুগলের ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে, গুগলের যেটা বললাম স্টোরেজ এবং প্রসেসর ইউজ করে। এটার অ্যাক্সেসিবিলিটি একাডেমিক এবং রিসার্চ ইউজের জন্য সম্পূর্ণ ফ্রি, এবং শুধু ভিজুয়ালাইজেশন, এর মাধ্যমে অ্যানালাইসিসও করা যায়, যেটাকে আমরা স্পেশাল অ্যানালাইসিস বলে থাকি। আর এর মধ্যে আমরা যেসব জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে একটি কোড এডিটর, ম্যাপ প্যানেল, কনসোল, ডক অ্যানালাইসিস ইন্সপেক্টর। আমরা যখন পরবর্তীতে গুগল আর্থ ইঞ্জিনে ঢুকবো, তখন এগুলো সবগুলাই আমরা টাচ করব। আর গুগল আর্থ ইঞ্জিন ইউজের কারণ কি? গুগলের ডাটা আর্কাইভ ম্যাসিভ, ওরা প্রচুর পরিমাণে স্যাটেলাইট ডাটা কালেক্ট করে এবং রেগুলার অ্যানালাইসিস করে, প্লাস তার পাশাপাশি থার্ড পার্টি সব ডাটাগুলো আছে, সেগুলো ওরা ইউজ করে থাকে এবং প্রোভাইড করে থাকে ফ্রি অফ কস্ট। এটার স্পিড খুবই বেশি, যেহেতু গুগলের প্রসেসর, এবং কোলাবোরেশন খুব সহজে করা যায়। মেনটেনেন্সের কস্ট নেই, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হচ্ছে না। ফার্স্ট টাইম যেই কস্টগুলো ছিল আছে, সেগুলো আমাদের দেওয়া লাগতেছে না। ওকে, তো গুগল আর্থ ইঞ্জিন ডাটা ক্যাটালগে কী আছে? অপটিক্যাল ইমেজারি আছে, যেগুলোর মধ্যে আছে ল্যান্ডসেট, সেন্টিনেল-2, এমওডিআইএস এবং আরও অনেক অনেক অপটিক্যাল ইমেজারি আছে। রাডার ইমেজিনারি, ল্যান্ড কভার, অ্যাটমসফিয়ারিক ডাটা এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, এগুলো আমরা কিছুক্ষণ পরে দেখব। এটার আর্কিটেকচারটা কীরকম? এটা হচ্ছে পিক্সেল, ম্যাপ ভিউতে যে পিক্সেলগুলো দেখা যায়, সেগুলোকে কম্পিউটেশন করে, পিরামিড টিলিং করে, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং করে, এবং ক্লায়েন্ট ভার্সেস সার্ভার। কোড হয় ব্রাউজারে, কিন্তু এক্সিকিউট হয় সার্ভারে। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা আমাদের নিজেদের ব্রাউজারে কোডটা রান করব, কিন্তু কোডটা এক্সিকিউট হবে বা প্রসেস হবে গুগলের সার্ভারে। তো আমাদের নিজেদের যেই লোকাল ডিভাইসটা আছে, এটার উপর এটার তেমন ইফেক্ট পড়ে না। বা আমরা নর্মালি ডেস্কটপ ইউজ করার সময় যদি দেখি, বা কোনো সফটওয়্যার ইউজ করার সময়, যেমন ধরো আর্ট স্টুডিও বা এসপিএস ইউজ করার সময় দেখতে পারি আমাদের পিসি গরম হয়ে যাচ্ছে, ফ্যানের স্পিড বেড়ে গেছে, এরকম কিছুই হবে না, কারণ এই সম্পূর্ণ এক্সিকিউশনটা হচ্ছে ক্লাউডে। আর ইন্টারফেস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো এখানে 4টা প্যানেল আছে। একটা হচ্ছে স্ক্রিপ্ট ম্যানেজার, এটাতে অ্যাসেট থাকবে, ডক রেফারেন্স থাকবে। আর সেন্ট্রাল প্যানেল হচ্ছে আমরা কোড লিখবো। রাইট প্যানেল আমরা ইনসেক্ট করবো, এবং বিভিন্ন ধরনের টাস্ক যদি থাকে, এক্সপোর্ট করতে চাই বা আমরা কোনো কিছু ভিউ করতে চাই, সেখানে দেখতে পাবো। এবং একদম বটমে একটা বড় প্যানেল থাকবে, সেখানে আমাদের ম্যাপগুলো আসবে। তো বেসিক ওয়ার্কফ্লো কি? বেসিক ওয়ার্কফ্লো সহজ। গুগল আর্থ ইঞ্জিনে আমরা ডাটা সিলেক্ট করব, তারপর সেখানে অ্যালগোরিদম করব,
তারপর সেটা যদি আমরা ভিজুয়ালাইজেশন করতে যাই ভিজুয়ালাইজেশন করব এবং এক্সপোর্ট করব। কিন্তু এই প্রসেসিংয়ের মাঝখানে হচ্ছে মেইন সমস্যাটা। ডাটা আমরা সিলেক্ট এমনিতেই করতে পারি, কিন্তু প্রসেসিং করতে হবে সম্পূর্ণ কোডিংয়ের মাধ্যমে। এটা জাভাস্ক্রিপ্ট ইউজ করে, পাইথনের এপিআই ইউজ করা যায়। স্পেশাল স্কেল আমরা লোকাল থেকে গ্লোবাল যে কোনো ধরনের স্কেলে ইউজ করতে পারবো এবং হাই রেজুলেশন ডাটা ইউজ করতে পারবো। ডাটা এগ্রিগেশন করাও খুবই সহজ। আমাদের স্টাডি এরিয়া যতই বড় হোক না কেন, গুগল আর্থ ইঞ্জিনের প্রসেসর ইউজ করে আমরা ওগুলো সহজে প্রসেস করতে পারবো। এবং ক্লাইমেটিক অ্যাপ্লিকেশন কি, আমরা ট্রেন্ড অ্যানালাইজ করতে পারবো, যেটা আমরা টাইম সিরিজ ডাটা দিয়ে করে থাকি। অ্যানোমালি ডিটেকশন করতে পারবো, হিস্টোরিক যেই আমাদের বেস লাইনগুলো আছে বা হিস্টোরিক যেই ডাটাগুলো আছে, আমরা যদি দেখি গ্লোবাল টেম্পারেচার যেই পর্যায়ে ছিল তার থেকে যদি ফ্লাকচুয়েট করে তাহলে সেটা আমরা সহজে ডিটেক্ট করতে পারবো। মনিটরিং করতে পারবো, ড্রট মনিটরিং, ফ্লাড মনিটরিং বা যে কোনো ধরনের ডিজাস্টার মনিটরিং করতে পারবো, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে পারবো। অ্যাপ্লিকেশন হিউজ, জিআইএসের অ্যাপ্লিকেশন বর্তমান সময়ে জিআইএসের প্রচুর অ্যাপ্লিকেশন আছে। আর এগ্রিকালচারের ক্ষেত্রে যদি আমরা স্পেসিফিক্যালি বলি তাহলে আমরা ক্রপ হেলথ মনিটরিং, ইল্ড এস্টিমেশন, প্রিসাইশন এগ্রিকালচার, ইরিগেশন ম্যানেজমেন্ট এবং এর পাশাপাশি আমরা পেস্ট ইনফেস্টেশন, ফার্টিগেশন নিডস এগুলা বের করতে পারবো জিআইএসের মাধ্যমে। বর্তমানে রিমোট সেন্সিংয়ের মাধ্যমে করা হচ্ছে। চায়না এবং ইউএসএ দিক দিয়ে প্রচুর এগিয়ে আছে। এনভায়রনমেন্টাল ক্ষেত্রে আমরা করতে পারবো ডিফরেস্টেশন ট্র্যাকিং, ওয়াটার ডাইনামিক্স, আরবান এক্সপেনশন, ডিজাস্টার রেসপন্স এসব করতে পারবো। তারপর ছাড়াও আমরা দেখতে পারবো ফরেস্ট ফায়ার বা ওয়াইল্ড ফায়ার যেটাকে বলা হয় সেগুলা, যে কোনো ধরনের এনভায়রনমেন্টাল ক্রিয়েশনই আমরা দেখতে পারবো। বা আর সাগরে কোথায় কোন কন্টেনার শিপের অয়েল লিক হয়েছে, কোন জায়গায় বায়োডাইভার্সিটির পরিমাণ কমে যাচ্ছে বা কোথায় বেশি পরিমাণে মাছ আছে, যেটা দেখে ফিশারম্যানরা ওখানে গিয়ে মাছ ধরতে যাবে। আমরা যদি টেম্পারেচার অ্যানালাইসিস দেখি তাহলে এই যে এই ধরনের ম্যাপ আমরা রিসার্চ পেপারগুলোতে বা যদি কোনো ভালো নিউজ কাটিং হয় সেখানে আমরা দেখতে পারবো যে এই ধরনের ম্যাপ বানানো হয়ে থাকে। জিআইএসের মাধ্যমে এটা করা হয়, কোথায় কোন টেম্পারেচার ছিল, কবে ছিল, এটা বের করা যায়। এটা একটা অ্যাভারেজ টেম্পারেচার বের করা হয়েছে। আর ডাটা এক্সপোর্টিংয়ের জন্য আমরা গুগল ড্রাইভ, গ্লোবাল ক্লাউড স্টোরেজ অথবা জিএসএস ব্যবহার করতে পারবো, কিন্তু আমরা সাধারণত গুগল ড্রাইভটাই ব্যবহার করে থাকি যেহেতু সহজ। আর এটার ফরম্যাট হবে GOTIF, আর সিএসভি ফাইল হবে, সিএসভি বা শেপ ফাইল বা জেসন ফাইল হবে যদি আমরা ডাটা শিটটাকে নামাই বা ডাটা টেবিলটা নামাই। আর এটাতে ব্যাচ প্রসেসিং করা যায়, আমাদের ব্রাউজার ক্লোজ করে দিলেও এটা প্রসেস হতে থাকবে এবং আমাদের গুগল ড্রাইভে ডাটাটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। ডাটাটা বলতে ম্যাপটা বা টেবিলটা। এটার অ্যাকুরেসি হচ্ছে এক্সিলেন্ট ফর গ্লোবাল অ্যান্ড রিজিওনাল স্কেল, কিন্তু আলট্রা হাই রেজলিউশন ড্রোন ডাটা প্রসেস করতে পারে না যেহেতু ফ্রি, কিন্তু পেইড ভার্সনে এটার একটা সুবিধা আছে। পেইড ভার্সনের রেজলিউশন কনস্ট্যান্ট নাই, কম্পিউটেশন লিমিট আছে, ব্ল্যাক বক্স অ্যালগরিদম এক্সপোর্ট লিমিটও আছে, কিন্তু আমাদের যেই রিসার্চের জন্য যে ডাটাগুলো লাগতেছে সেগুলোর ক্ষেত্রে সাধারণত কোনো লিমিটই হিট করে না, কারণ আমাদের রিসার্চের কাজ সাধারণত গ্লোবাল লেভেলে খুব কমই হয়, একদম রিজিওনাল বা লোকাল লেভেলে হয়। সেক্ষেত্রে এ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। বেস্ট প্র্যাকটিস হচ্ছে ফিল্টার করা, ডাটা আগেই ফিল্টার করে নিতে হবে যে আমরা কোন জিনিসটা চাচ্ছি। ইনবিল্ট ফিচার ইউজ করা, ইনবিল্ট ফিচার যদি আমরা ইউজ না করি তাহলে আমাদের কোডিংগুলো খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে এবং বড় বড় কোড রান করতে হবে। সেক্ষেত্রে কোড এরর আসার সম্ভাবনা বেশি এবং ডিবাগিং করতে বেশি সময় ব্যয় করা লাগে। আর স্মল এরিয়াতে টেস্ট করে নিলে, যেটাকে আমরা প্রোটোটাইপ কোড বা পাইলট টেস্টিং বলে থাকি, সেটা করলে তারপর সেটাকে গ্লোবালি রান দিলে সেক্ষেত্রে এরর আসার সম্ভাবনাটা কম থাকে। আর অ্যাসেট ফোল্ডার অর্গানাইজ, এটা তো সাধারণ ম্যানেজমেন্ট ইস্যু। একাডেমিক রিসার্চের জন্য এটা রিপ্রসিবিলিটি আছে। আমরা যখন রিসার্চ পেপার পাবলিশ করতে যাই তখন সেক্ষেত্রে একটা প্রধান শর্ত থাকে রিসার্চের, যে রিসার্চটা রিপ্রোডিউসেবল হতে হবে, যে আমাদের রিসার্চের মেথোডোলজি দেখে অন্য একজন সায়েন্টিস্ট যাতে ওই রিসার্চটা রিপ্রোডিউস করতে পারে সেটা অবশ্যই থাকতে হবে। এটা হচ্ছে রিসার্চের একটা পূর্ব শর্ত। এবং পাবলিকেশন কোয়ালিটি, হাই কোয়ালিটি ভিজুয়ালাইজেশন ইউজ করা হয়, এক্সপোর্ট করা যায়, যেটা আমাদের দরকার পড়ে। সেক্ষেত্রেই ম্যাক্সিমাম জার্নালে দেখতে পারবা যে 300 থেকে 600 DPI বা কোনো কোনো জার্নালে 1200 DPI ইমেজ চায়। DPI মানে যেটা হচ্ছে ডটস পার ইঞ্চ। তো ওই রকম হাই কোয়ালিটির ইমেজ জেনারেশনের জন্য এটা দরকার। এখানে নোবেলিটি আছে, কারণ পৃথিবীতে প্রচুর স্পট আছে, প্রচুর লোকেশন আছে, যে কোনো একটা জায়গা নিয়ে সব জায়গা নিয়ে আর সবাই রিসার্চ করেনি, তো একটা নতুন জায়গা খুঁজে বের করা যায় রিসার্চের জন্য।
এবং এটার ডোমেইনও হিউজ। ইকোলজি, হাইড্রোলজি, আরবান প্ল্যানিং, এপিডেমোলজি, ইকোনমিক্স বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা যায়, এমনকি পাবলিক হেলথ বা এগ্রিকালচার আমরা যেটা করে থাকি সব ক্ষেত্রেই এখন জিআইএসের ইউজ হচ্ছে। আর জিআইএসের লার্নিং কার্ভ হচ্ছে রিকোয়ার্স এ শিফট ইন মাইন্ডসেট। প্রথমে ফাস্ট লার্নিং হয়, তারপর আস্তে আস্তে স্লো হয়ে যায়, এবং এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে এটার লার্নিংও ফাস্ট হয়ে থাকে, যেটা সাধারণত সব ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এখানে মেইন জিনিসটা হচ্ছে ডিবাগিং। আমরা একটা কোড রান করতে গেলে সেখানে ইরোর আসে, ওইটা দেখলে থেমে থাকলে চলবে না, ওইখানে ইরোর মেসেজটা ডিবাগ করতে হবে। সেটা হচ্ছে এই কোডিংয়ের মেইন ইস্যু। আর ফিউচারে প্রচুর স্কোপ আছে, মেশিন লার্নিংয়ের সাথে ইন্টিগ্রেট করা যায়। এটাতে সাধারণত আমি যেটা বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়, কিন্তু পাইথন ইউজ করা থাকে। পাইথন ইউজ করলে এটার মডিফিকেশনটাগুলো আরও বেড়ে যায়। কমার্শিয়াল ইউজ করা যায়, আমরা নন কমার্শিয়াল ইউজ করে থাকি সাধারণত, কিন্তু কমার্শিয়াল ইউজও এটা করা যাবে, এবং রিয়েল টাইম অ্যানালাইসিস করা যায়। এটা দিয়ে আমরা একটা শুধু স্ট্যাটিক ইমেজ না, আমরা ডাইনামিক লাইভ ফিড দেখতে পারি, যে রিয়েল টাইম দেখতে পারি কোথায় কি হচ্ছে, যেটা সাধারণত ওয়েদার রিলেটেড অ্যাপগুলোতে করা হয়। উইন্ডি বা এই ধরনের অ্যাপে গেলে দেখা যাবে যে রিয়েল টাইম ওরা টেম্পারেচার, উইন্ড স্পিড, হারিকেন প্রবাবিলিটি এগুলো দেখাচ্ছে। তো এখন আমরা যদি গুগল আর্থ ইঞ্জিনে যাই, এটা একটা নতুন আইডিয়া দিয়ে আমি দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। তো গুগল আর্থ ইঞ্জিনে এরকম অনেক কিছু আছে, প্ল্যাটফর্ম, ডাটা সেট, নট কমার্শিয়াল, কমার্শিয়াল। এর মধ্যে আমাদের দরকার হচ্ছে ডাটা সেটগুলো। এখানে দেখো বিভিন্ন ধরনের ডাটা সেট আছে, সারফেস টেম্পারেচারের, ক্লাইমেটের, এগুলোর ম্যাক্সিমামই রিয়েল টাইম ডাটা এটা দেখানো হচ্ছে। এবং এখান থেকে সাধারণত আমাদের একটা স্পেসিফিক ডাটা নেওয়া লাগে। ল্যান্ডসেট, সেন্টিনেল এগুলো হচ্ছে ডাটা সেট। সাধারণত ল্যান্ডসেট, সেন্টিনেল এবং মোডিস প্রচুর পরিমাণে ইউজ করা হয়ে থাকে। এবং হাই রেজলিউশন ইমেজারি, এগুলো সাধারণত স্যাটেলাইটের মাধ্যমে ক্যাপচার করা হয়। একটা ছোট ছোট জায়গার অনেকগুলো ছবি নিয়ে তারপর পুরোটাকে ইন্টিগ্রেট করে সারা পৃথিবীর একটা 2D বা 3D ইমেজারি তৈরি করা হয়। তারপর আছে জিও ফিজিক্যাল, যেখানের মাধ্যমে টেরেন দেখতে পারি, ল্যান্ড কভার দেখতে পারি, এগ্রিকালচার, জিও স্পেশাল ডাটা। এখানে প্রচুর পরিমাণে ডাটা সেট আছে। তো আমরা যদি গুগল আর্থ ইঞ্জিনে কাজ করতে যাই, তাহলে আমাদের প্রথমে যেতে হবে code.earthengine.google.com এই ওয়েবসাইটটাতে। এখানে একটা আসবে যে কোন ইমেল দিয়ে আমি লগ ইন করতে চাচ্ছি। তারপর এই ধরনের একটা উইন্ডো আসবে যে আই এম নট অথরাইজড। সো তারপর আমরা যাব আই ওয়ান্ট টু রেজিস্টার নিউ প্রোডাক্টে। এখানে গিয়ে যদি আমরা দুটো অপশন আসবে, একটা হচ্ছে রেজিস্টার ফর কমার্শিয়াল ইউজ, আর একটা হচ্ছে সি ইফ ইউ আর এলিজিবল ফর নন কমার্শিয়াল ইউজ। তো আমরা যেহেতু কমার্শিয়াল ইউজ করছি না, কমার্শিয়াল ইউজ অবশ্যই কেনা লাগবে পেমেন্ট করে, কিন্তু নন কমার্শিয়াল ইউজের জন্য যদি আমরা এলিজিবল হই, তাহলে আমরা ফ্রিতেই গুগল আর্থ ইঞ্জিন ইউজ করতে পারবো। তারপর আমাদের সিলেক্ট করলে এখানে বিভিন্ন অপশন আছে, কোম্পানি ওর বিজনেস, পাবলিক, প্রাইভেট, একাডেমিক, নন প্রফিট, গভর্নমেন্ট, নিউজ মিডিয়া, আর্থ ইঞ্জিন ট্রেনি, আদার। তো আমরা সিলেক্ট করব পাবলিক ও প্রাইভেট একাডেমিক ইনস্টিটিউশন, যেহেতু আমরা স্টুডেন্ট। নেম অফ ইউর ইনস্টিটিউশন, আমি এখানে আমার ইনস্টিটিউশনের নাম দিলাম। এখানে বলা হয়েছে যে এই সার্ভিসটার জন্য আমরা কোনো ধরনের গ্র্যান্ট পাচ্ছি কিনা, সেখানে আমরা নো দিব, যেহেতু এর জন্য আমাদের কেউ টাকা দিচ্ছে না। এবং হাউ ডু ডিসক্রাইব ইউর আর্থ ইঞ্জিন, আমরা সায়েন্টিফিক রিসার্চের জন্য ইউজ করি, ডিসিশন মেকিং জন্য ইউজ করতে পারি। তো সায়েন্টিফিক রিসার্চের জন্য দিলে চান্সটা বেশি থাকে নন প্রফিট দেওয়ার। তো রিসার্চ কোশ্চেন এখানে আমরা আমাদের মতো দিতে পারি। আমি দিলাম এবং জিওগ্রাফিক স্কোপ, গ্লোবাল, রিজিওনাল দুইটাই দেওয়া যায়, গ্লোবাল দিলাম। এখানে বলা হয়েছে হ্যাভ ইউ প্রিভিয়াসলি পাবলিশড ওয়ার্ক অন দিস টপিক দ্যাট ইউজড আর্থ ইঞ্জিন, এখানে নো দিলাম, যেহেতু আমাদের ম্যাক্সিমাম এর কোনো পেপার নেই পাবলিশড।
এখানে বলছে বেসড অন ইউর অ্যান্সার্স ইউ আর এলিজিবল ফর নন কমার্শিয়াল ইঞ্জিন ইউজ। তো এরপরে আমাদের প্ল্যান চুজ করতে হবে। এখানে দুইটা প্ল্যান আছে। প্রথমটা হচ্ছে কমিউনিটি অ্যাকাউন্ট, যেটা হচ্ছে কম লিমিট, এবং পরেরটা হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, এটার লিমিট হাই, কিন্তু এখানে কার্ড ডিটেল সেট করা লাগে। যদিও কার্ড ডিটেল সেট করলে টাকা কাটবে না, কিন্তু যেহেতু ম্যাক্সিমামের কার্ড থাকে না বা দিতে চায় না, সেক্ষেত্রে আমরা কমিউনিটি অ্যাকাউন্টটা চুজ করব। তারপর আমাদের ওয়ার্ক চুজ করতে বলছে, আমরা চুজ করলাম, এবং যেহেতু এগ্রিকালচারের সেহেতু এগ্রিকালচার ইউজ করে দিলাম। তো এখানে একটা রিভিউ আসবে যে আমরা কি কি সিলেক্ট করেছি, তারপর রেজিস্টার করব। রেজিস্টার করার পর এই ধরনের একটা মেসেজ আছে, ইউর প্রোডাক্ট ইজ নাও রেজিস্টার্ড ফর নন কমার্শিয়াল ইউজ। তারপরে যদি আমরা আবার কোড এডিটরে যাই, আমরা রিলোড করি, তো আমাদের এরকম ইউজ করতে পারার কথা। তো গুগল আর্থ ইঞ্জিন একটা বিশাল টুল, যেটার মাধ্যমে স্পেসিফিক ডাটা আমরা অ্যানালাইসিস করতে পারবো, ভিজুয়ালাইজেশন করতে পারবো, এবং টাইম সিরিজ ডাটাও আমরা অ্যানালাইসিস করতে পারবো। তো এইখানে হচ্ছে আমাদের কোড বক্স। এখন কোডিং শেখার জন্য আমাদের বিগিনার লেভেলে আমরা সাধারণত কোডিংয়ের দরকার খুব একটা পড়ে না, বা বিগিনার লেভেলের জন্য কোডিং করা খুবই কঠিন। সো আমরা যেটা করতে পারি, উই ক্যান ইউজ প্রিমেড কোডস। তো আমরা যদি এরকম একটা কোড নেই, এবং দেখে রাখি যে কোডগুলোতে কি বলা হচ্ছে। এখানে বলা হয়েছে এই কোডটা হচ্ছে বাংলাদেশের একটা টেম্পারেচার ওয়াইজ ম্যাপ তৈরি করার জন্য। তো প্রথমে var bd দিলে বাংলাদেশটা সিলেক্ট হলো, এবং বাংলাদেশের বাউন্ডারি এখানে অ্যাড করা হয়েছে। বাংলাদেশ বাউন্ডারি লেখার মাধ্যমে কালার দেওয়া হয়েছে ব্লু, এবং আমরা ইউজ করতেছি মডিস। আমরা যখন গুগল আর্থ ইঞ্জিনে ছিলাম তখন আমরা দেখছিলাম ডাটা সেটসে এই যে মডিস, এই ডাটা সেটটা আমরা এখানে ইউজ করতেছি। আর গুগল আর্থ ইঞ্জিনের ডাটাগুলো কেলভিনে থাকে, কেলভিন থেকে আমরা এখানে সেলসিয়াসে কনভার্ট করে নিলাম। তারপর ভিজুয়ালাইজেশন প্যারামিটারের মাধ্যমে বিভিন্ন কালার সেট করতেছি। তো এটা যদি আমরা রান করি, তাহলে আমরা দেখব আমরা আগে যেটা বলছিলাম, হ্যাঁ এই যে এটা ইন্টারফেস ওভারভিউতে লেফট প্যানেল ছিল স্ক্রিপ্ট ম্যানেজার, সেন্ট্রাল প্যানেল ছিল কোড এডিটর, রাইট প্যানেলে ছিল ইন্সপেক্টর, কনসোল অ্যান্ড টাস্ক, এবং বটম প্যানেলে ছিল ম্যাপ। এবং এক্স্যাক্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সেটা আচ্ছা। তো এই যে স্ক্রিপ্ট প্যানেল, এটা হচ্ছে কোডিং এর জন্য, এটা হচ্ছে ইন্সপেক্টর, কনসোল এবং টাস্ক। ইন্সপেক্টরে আমরা ইন্সপেক্ট করতে পারবো ম্যাপে লেয়ার। এই যে এখানে লেয়ার আমরা দুইটা লেয়ার দিয়েছি, একটা হচ্ছে বাংলাদেশের বাউন্ডারি সিলেক্ট করেছি, এটা উঠাই দিলে বাউন্ডারিটা চলে যাবে, এবং ল্যান্ড সারফেস টেম্পারেচার আমরা এখানে সিলেক্ট করেছি, এখানে সারফেস টেম্পারেচার দেখাচ্ছে। তো আমরা যদি এখন টাস্কে যাই, তাহলে আমরা দেখতে পারবো একটা আনসাবমিটেড টাস্ক আছে বাংলাদেশ এলএসটি 2023, সেটা এখানে 2023 সালের বাংলাদেশের টেম্পারেচারের ডাটা দেওয়া আছে, এবং টেম্পারেচারের ডাটাটা হচ্ছে এখানে ল্যান্ড সারফেস টেম্পারেচার দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। তো আমরা যদি এখন এটাকে রান দেই, তাহলে এখানে ডিফল্ট সেটিংস যা আছে আমরা তাই রাখতে পারবো, এবং এটা রাখার মাধ্যমে আমাদের গুগল ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট হবে জিইই এক্সপোর্টস নামে, এবং একটা জিওটিআইএফ ফাইলে বাংলাদেশ এলএসটি 2023.GEOTIFF নামে একটা ফাইল ক্রিয়েট হবে। তো এটা যদি আমরা এখন রান দেই,
তো ব্রাউজারে আমাদের কোড এক্সিকিউট হচ্ছে এবং প্রসেসিংটা চলছে ক্লাউডে, এবং এখানে কিছু সময় লাগে। এখন এবং ম্যাপটা যত বড় হয় সাধারণত রান হতে তত বেশি সময় লাগে। যদি আমাদের ছোট ম্যাপ হয় তাহলে আরও কম টাইম লাগবে, যেমন যদি আমরা একটা জেলা বা উপজেলা নিয়ে কাজ করি তাহলে আরও কম সময়ে এই রানটা প্রসেসিং হয়ে যাবে। এই যে আমরা এখন দেখতেছি এখানে হচ্ছে প্রসেসিং চলছে এবং এখানে বলছে 1 মিনিটের কম সময় লাগবে। ম্যাপে আরও অনেক এলিমেন্ট আছে, আমরা চাইলে এখানে স্যাটেলাইট করতে পারি, ম্যাপ করতে পারি, ট্রেন দেখে দিতে পারি। ভাই যদি জেলা ডাটা নিতে চাই তাহলে কিভাবে নিব? কিসের ডাটা? জেলা বা বিভাগের ডাটা। জেলা বা বিভাগের ডাটা নিতে চাইলে আমরা যে এখানে বাংলাদেশ বাউন্ডারি সিলেক্ট করেছিলাম সেখানে সেই জায়গায় আমরা ওই জেলা বা বিভাগের নাম দিয়ে দিব। এটার ব্যাপারে আমি কথা বলতেছি, আগে এটা হয়ে গেছে, এটা দেখাচ্ছি। তো আমরা যদি এখানে ওপেন ইন ড্রাইভ দেই তাহলে আমাদের এই যে গুগল ড্রাইভে জিইই এক্সপোর্টস নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, টিআইএফ ফাইল। এটা এখানে ওপেন হবে না, তো সেক্ষেত্রে আমাদের ডাউনলোড দেওয়া লাগবে। তো এই ফাইলটা যদি আমরা ওপেন করি তাহলে দেখব এই ধরনের একটা মেসেজ আসবে, বাংলাদেশ এলএসটি 2023 টিআইএফ ইট লুকস লাইক উই ডোন্ট সাপোর্ট দিস ফাইল ফরম্যাট। কারণ এটা কোনো ইমেজ না, এটা একটা বড় ফাইল, ইমেজের সাথে এখানে টেম্পারেচারের ডাটাও আছে। তো এটা আমাদের ওপেন করতে হবে। আমরা লাস্ট ক্লাসে যেই ফাইল সফটওয়্যারটি ইনস্টল করছি আর্ক ম্যাপ, তার মাধ্যমে। আমরা এখানে যদি ব্ল্যাঙ্ক ম্যাপ সিলেক্ট করি এবং বাংলাদেশ এলএসটিকে এখানে ড্র্যাগ করি তাহলে এখানে একটা বাংলাদেশের ম্যাপ ক্রিয়েট হলো এবং এখানে ভ্যালু 32 ডিগ্রি থেকে 23 ডিগ্রি পর্যন্ত আছে এবং যত লাইট তত বেশি হাই টেম্পারেচার দেওয়া আছে এখানে। আমরা এখানে চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, অন্য কালার দিয়ে দিতে পারি, যেভাবে অন্য কালারে আসবে। তো এভাবে আমরা বাংলাদেশের ম্যাপের টেম্পোরাল ম্যাপ তৈরি করতে পারি। কিন্তু আসলে এখানে ম্যাপের কিছুই হয়নি, এখানে শুধু একটা বাউন্ডারি আছে, বাউন্ডারির ভিতরে বিভিন্ন কালার আছে। একটা ম্যাপ হতে হলে লাস্ট ক্লাসে যেরকম আমি বলেছিলাম অবশ্যই তার হেডিং থাকতে হবে, তার ক্যাপশন থাকতে হবে, লেজেন্ডস থাকতে হবে এবং একটা প্রপার বাউন্ডারি থাকতে হবে। এবং ওই ম্যাপিংয়ের বিষয়গুলো আমরা শিখবো হচ্ছে আরজিআইএসের যে ক্লাসটা আছে সেই ক্লাসে। আপাতত আমরা যদি এখন ফেরত আসি তাহলে আমি যেটা বলবো, শিবলি যেটা বলছিলাম যে আমরা স্পেসিফিক ডিস্ট্রিক্ট বা উপজেলার ডাটা কীভাবে নেব, আমাদের রিসার্চ অনেক সময় উপজেলা বেসড হয় বা থানা বেসড বা ভিলেজ বেসড হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটা অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি বলছিলাম যে বাংলাদেশের ইয়াটা চেঞ্জ করে দেওয়া, কিন্তু সেক্ষেত্রে সেটা সবসময় সম্ভব হয় না। এবং এই গুগল আর্থ ইঞ্জিনের যেই কাজগুলো আছে সেগুলো হচ্ছে স্পেসিফিক রিজিওনাল লোকেশনের কাজগুলো হচ্ছে আরও অ্যাডভান্স লেভেলের বা অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট লেভেলের। তো সবচেয়ে সহজ আমি যে টিপসটা তোমাদের দিতে পারবো এই ক্ষেত্রে এটা করার জন্য, সেটা হচ্ছে তোমরা যদি এই কোডটা ইউজ করো এবং এই কোডটার যে কোনো এআই বা ধরো চ্যাট জিপিটি বা ডিপসিকে দিয়ে বলো যে এখানে বাংলাদেশের জায়গায় রিজিওনাল যেই লোকেশনটা আছে, ধরো ময়মনসিংহ বা তোমার উপজেলা ধরো মুক্তাগাছা, যে কোনো একটা জিনিসের নাম দিয়ে বলো যে ওটার অনুযায়ী করে দিতে, তাহলে খুব সুন্দরভাবে এই জিনিসটা দিয়ে দিবে। তো তোমরা এই ট্রিকটা ইউজ করতে পারো ইন্টারমিডিয়েট লেভেলের জিআইএস শেখার আগ পর্যন্ত। আর যদি তোমাদের ইচ্ছা থাকে ভবিষ্যতে শেখার তাহলে ওইটা তোমরা শিখে নিতে পারবা। এখন আর্থ ইঞ্জিনের
প্রচুর ইউজ আছে, যেটা আমরা বলছিলাম যে একাডেমিক হিসেবে ল্যান্ড ইউজিংয়ের আমরা আর্ক ম্যাপের কথা বলি জিআইএস ইউজ করার জন্য বা কিউজিআইএস এর কথা বলি, কিন্তু আমাদের ডাটার জন্য সবসময় অবশ্যই এই গুগল আর্থ ইঞ্জিন বা এই ফ্রি যেই ডাটা বেসগুলো আছে সেখানে ফেরত যাওয়া লাগে, কারণ আমাদের কাছে ওই ডাটাগুলো নেই, ওই ডাটাগুলো আমাদের ওদের কাছে কালেক্ট করা লাগে। তাই হ্যাঁ আমরা শুনুন। ArcGIS এ যে কাজগুলো করবো ওগুলো কি সরাসরি গুগল আর্থ ইঞ্জিনে করতে পারবো না? না, আরজিএসে তোমরা সর্বোচ্চ হচ্ছে এই ধরনের ফাইল জেনারেট করতে পারতেছো, যেটা আমি একটু আগে দেখালাম কোথায়, এই যে ওদের টিআইএফ ফাইল দিবে বা ডাটার টেবিল দিতে পারে, কিন্তু ম্যাপ জেনারেটের জন্য বা ম্যাপটাকে সুন্দরভাবে ভিজুয়ালাইজেশনের জন্য আমাদের অবশ্যই আর্কজিআইএস বা কিউজিআইএস এই ধরনের ফাইল এই ধরনের সফটওয়্যার ইউজ করতে হবে। যেহেতু আমরা রিসার্চের জন্য ম্যাপ তৈরি করব, আমরা যদি কিছু টেবিল দিয়ে দেয় যেখানে কিছু কোঅর্ডিনেটস লেখা আছে এবং সেই কোঅর্ডিনেটস ওয়াইজ ডাটা দেওয়া আছে যে কোঅর্ডিনেট 23.72, 27.22, এখানে টেম্পারেচার হচ্ছে 32 ডিগ্রি, তো ওই ডাটা দিয়ে তো আমরা আমাদের অডিয়েন্সকে বোঝাতে পারবো না। তো সেইগুলার ম্যাপিং করার জন্য বা এই ধরনের একটা ভিজুয়ালাইজেশন আনার জন্য আমাদের হচ্ছে আর্কজিআইএস ইউজ করতেই হবে, আর্কজিআইএস বা কিউজিআইএস, জিআইএস রিলেটেড যে সফটওয়্যারগুলো আছে। আর যদি আমরা গুগল আর্থ ইঞ্জিনে করতে চাই তাহলে ওই টেম্পারাল যেই ডাটাবেসগুলো আছে সেজন্য আমাদের পাইথনের হেল্প নিতে হবে, সেটা আরও কমপ্লেক্স। তো তার চেয়ে আমি বলবো যে এই প্রসেসটা বেশি সহজ। ওকে, তো এই যে এই ধরনের যেই ইমেজগুলো আছে সেগুলো আমরা এই প্রসেসের মাধ্যমে জেনারেট করতে পারবো। অ্যান্ড ইন কনক্লুশন আমরা বলতে পারি যে কি গুগল আর্থ ইঞ্জিন ক্লাউডের পাওয়ারটাকে ইউটিলাইজ করে হাই পারফরমেন্স কম্পিউটিং দেয়, এটার স্কেল এবং স্পিড, র্যাপিড স্পিড, তুমি দেখলে বাংলাদেশের ডাটা আমরা প্রসেস করে ফেলছি খুবই তাড়াতাড়ি। এটা একটা ওপেন সোর্স, জাস্ট আমরা কিছু ইনফরমেশন দেওয়ার মাধ্যমে এটার অ্যাক্সেস পেয়ে গেছি, আমরা কিন্তু একদম বেস থেকে এটার অ্যাক্সেস নিছি, ওই অ্যাকাউন্টে এর আগে জিএস রিলেটেড বা এই ধরনের কোনো কাজ করা হয় নাই। ওকে, এখানে কিছু সোর্স আছে। তো আমাদের এজেন্ডা অনুযায়ী নেক্সট ক্লাসে আমরা ওই ফটো এবং আরজিএস এর নেক্সট ইউজ সম্পর্কে জানবো। আর কোনো সমস্যা শিবলি? না ভাইয়া, কোনো সমস্যা নেই, মোটামুটি যেগুলো পড়াইছেন মোটামুটি বুঝছি। এটা কি করছো প্র্যাকটিস? তোমার কি আগের না ভাই, এক্সপিরিয়েন্স আছে? প্র্যাকটিস না ভাই। ভাই আচ্ছা, গত বৃহস্পতিবারে যে ক্লাসটা ছিল ওইটা মনে হয় নেওয়া হয়েছিল কি গত নিছিলেন? গত বৃহস্পতিবারের ক্লাসটা গত বৃহস্পতিবারের ক্লাসটা হয় না, গত বৃহস্পতিবারের ক্লাসটা রেকর্ড করা হয়েছে এবং ওই রেকর্ডিং আচ্ছা খুব দ্রুত দিয়ে দিবে তোমাদের। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই তাহলে, আমার এই ইয়ার সম্পর্কে ধারণা নাই, মানে টিভি প্রথম করতেছি, দেখতেছি। আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে এই আজকে যেটা দেখালাম সেটা একটু প্র্যাকটিস করো নিজে নিজে, আর কোনো সমস্যা হলে নেক্সট ক্লাসের আগে আমি ভাইকে বলবো রেকর্ডিংটা দিয়ে দিতে, আজকে ক্লাসটা তো রেকর্ডিং হলোই, ওটা দেখে দেখে করো, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে নক করো। ঠিক আছে ভাই। ওকে।